তুমি আছি মারো কে পেট ভরে খাবার খাবার আইছে খাম মেলা কাম করছি এই সবাই বউ কি ব্যাপার লিটু ভাই তুমি প্রত্যেকদিন এরকম দূরে যায় খাও কেন আজকে বউ আমরা সবাই একসাথে খাবো না না তোমরা এনে বয়ে থেকে খাও আমি ওই মেয়ের থেকে খাই আসি। তুমি না কি খাবার অমূল্য রতন নিয়ে আঙ্গর সাথে কি খাওয়া যাবো না কুস্তো মাছ নিয়ে এলো তো আঙ্গর সাথে বয়ে থাকে খাওয়া যায় তাই না আলাদা যায় খাওয়ার লাগে এই বিয়াটা লিটু ভাই আমি কইতে চাইলাম কি আমরা যেরকম সবাই একসাথে কাম করি আসো আমরা একসাথে খাই আমি কইলাম তো তোমরা খাবার নিয়েছো তোমরা খাও না ও কোথায় আমার নিয়ে ক্যান টানা টানি করে। আমি ওইখান থেকে খাই আসি তোমাদেরটা তোমরা খাও যাই। প্রতিদিনই মনে হয় মাছ গুস্ত রান্না নিয়ে আহে এই জন্য আমরা যদি চাই এই জন্য দূরে যায় খায় আর চুপ কর তারা ওর খাবার দিন অন্য খাই একটু করে খাই হ্যাঁ আল্লাহ তুমি তো সবকিছুই জানো কতটা অসহায় হয়ে বইরা আছি বাড়িতে বাড়িতে মারা অসুস্থ ক্যান্সার তার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই মায়ের মুখে তুই মুঠো ভাত তুলে দিব সেই জন্য সারাটা দিন কাম করি কিন্তু একবেলা খাইলে আর একবেলা খাওয়ার পয়সা হয় না আল্লাহ আল্লাহ আমি যদি ওদের সামনে প্লেটটা খুলতাম তাহলে তাহলে আমি লজ্জা হয়ে যেতাম আমার প্লেটটা তো খালি আল্লাহ আল্লাহ তুমি আমার দিকে একটু মুখ দিলা তাকায় আল্লাহ তাড়াতাড়ি কাম শেষ করি গে এইটুকু আছে কি রে খাইছস ও খাইছি নাও চল এবার কাম করি গে আচ্ছা ঠিক আছে চলো এই রোদের মধ্যে তোমরা খালি কামই করবা খাবার যাবা না হ্যাঁ খিদা লাগছে চলো তো আগে খাই আহি চল খাই চলো তুমি আবার কে হ্যাঁ খালি কাম নিয়ে থাকলো আও খাইয়া গে কোটা লিটু ভাই তুমি আজকেও দূরে যাইতেছো বউ আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো না না তোমরা খাও আমি ওই দিক থেকে যাই খাই আসি না আমি যখন কইছি তুমি এখানে বইবা বউ তো লিটু ভাই আর বই একসঙ্গে খাই আজকে বউ খুলো তো খুলো দেখি কি নিয়ে আইছো যার জন্য তুমি প্রত্যেকদিন দূরে যায় খাও আরে তোমরা অযথায় আমার জোরাজোরি কেন করতেছ আমি কইলাম না তোমাকে লগে আমি খামো না আমি ওই দিক থেকে যাই খাই আসি তোমাদের খাবার তোমরা খাও দেখো লিটু ভাই তোমারে যখন খুলতে কইছি তোমার খুলতেই হইব খুলো তো আরে খা খা আজকে আমার সময় খা খিচুড়ি ও তুমি আগে থেকে জানতা আমি খিচুড়ি পছন্দ করি এই জন্য তুমি লুকাই লুকাই খাও যাতে করে তোমার খিচুড়ির ভাগ আমি না নিতে পারি তাই তো কিন্তু এই খিচুড়ি আমার এই প্লেটে আইলো কি কইরা জানতাম এরকম একটা প্রশ্ন তোমার মনে আইব খিচুড়িটা কেমনে আইলো শুনবা
দেখি তো কি এমন খাবার খায় যার জন্য দূরে যায় খায়। তার মানে লিটু ভাই প্রত্যেক দিন এরকম খালি পেলে টানে, আমাগো সামনে খাইতে লজ্জা পাইবো দেখা দূরে যা খায়। কি বুঝলা তো? আচ্ছা লিটু ভাই একটা কথা কও তো, তুমি আমাগো লগে কামলা দিয়া প্রত্যেকদিন 500 করে টাকা পাও, তুমি তো চাইলে ভালো মন্দ খাবার নিয়ে আইতে পারো, তাহলে তুমি খালি পেলে নিয়ে আসো কেন? কেন তোমাকে সামনে খাই না জানো? আমার আমার বাড়িতে আমার মার ক্যান্সার, খুব অসুস্থ। আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার, কিন্তু কিন্তু আমাকে তো টাকা পয়সা নাই। আমি এই যে তোমাকে সাথে কাম করতে আহি, যা টাকা পাই সব টাকা জড়ায় রাইখা দিই, যাতে করে আমার মায়ের চিকিৎসাটা আমি করাইতে পারি। দেখো তোমাকে সামনে আমি কোন মুখে খাবো? আমার তো খাবার কেনার পয়সাটাও নাই। এই জন্য তোমাকে সামনে আমি লজ্জা পাবো দেখা আমি তোমাকে সামনে খাই না। থাক লিটু ভাই কষ্ট পাও না, শোনো এখন থেকে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমরা যে খাবার নিয়ে আসবো তুমি আমাগোর সাথে আমাগোর খাবারই খাইবা। আর তোমার মায়ের চিকিৎসার জন্য আমরা প্রত্যেক দিন কামলা দিয়ে যে টাকা পাই ওইখান থেকে কিছু কিছু কইরা আমরা সবাই সাহায্য করবো। কি কও নুরেজা খালা, তোমরা সবাই কি কও? বাবা প্রতিদিন তুমি আঙ্গুর সময় খাবা। খাও তুমি খাও। খাও 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 তুমি এলা খাওয়াই দাও, যাও খাও খাও, বেশি শরম পায়। দাদু 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 তুমি আমার সঙ্গে কথা কবা? ঠিক আছে কথা কও। দাদু তুমি কি খাইছো? বাবা আপনি সব কি করছেন? আহা বৌমা তুমি বুঝতেছ না, দাদু আমার সঙ্গে কথা কইতাছে। দাদু তুমি কি খাবা? ফল ফলান্তি খাবা? হ্যাঁ আপেল কমলা, ঠিক আছে আমি খাও। বাবা আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার বৌমা? আরে বৌমা চুপ করো, দাদু আমার সঙ্গে খেলবো। ধর কি বলতেছে বলো। হ্যালো দাদু, ও ফুটবল, ঠিক আছে আমি ফুটবল কিনে দেবো, সমস্যা নাই, একসঙ্গে খেলুন দাদু। বাবা আমার পেটে খুব লাগছে। আরে বৌমা তুমি চুপ করো না, দাদু ও সুমা দিমু, ঠিক আছে? আপনি কি ভুলে গেছেন আমি আপনার পুত্রবধূ? ঠিক আছে বৌমা যাও। শোনো, যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে বাবার কাছে চেয়ে নিও, ঠিক আছে? আমি অফিসে চলে যাচ্ছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। জানো লিঠু, তুমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পর তোমার বাবা আমার সাথে খুবই বাজে বিহেভ করে, এমনকি আমার শরীরে পর্যন্ত হাত দেয়, সেটাও খারাপ নজরে। পরি দেখো, আমি তোমাকে অনেকবার বলছি যে আমার বাবাকে নিয়ে তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবে না। শোনো, তুমি আমার বাবার নামে অপবাদ দিচ্ছ। আরে আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো মনে করে। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, আর কখনো করোনি। শোনো, একটাবার আমার কথা বিশ্বাস করে দেখো, অন্তত তুমি নিজ চোখে প্রমাণটা নাও। আমি চাই কি তুমি অফিসের নাম করে অফিসে না গিয়ে বাসায় থেকে দেখো তোমার বাবা আসলে আমার সাথে কি আচরণগুলি করে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল না, আমি আজকেই বাসায় থাকবো। তবে হ্যাঁ, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কিন্তু আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আর কখনোই রাখবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। আর যদি সত্যি হয় তাহলে বাবাকে আমার দেখার আছে। বৌমা লিটু আজকে অফিসে যায় নাই? হ্যাঁ বাবা, ও তো অফিসে চলে গেছে। ও
বৌমা, দাদু আরো কথা বলছে আমার সম্বন্ধে। বাবা কি করছেন কি এসব? আচ্ছা বাবা বলুন তো আপনি কি চান? আমি চাই তোর এই পেটের সন্তান যেন এই পৃথিবীতে না আসে। মানে আপনি এসব কি বলছেন বাবা? তোমার সম্বন্ধে আমার জানা আছে। বিয়ের আগে থেকে তুমি তোমার বয়ফ্রেন্ডদের সঙ্গে মেলামেশা করো, পার্কে যাও, একসঙ্গে রিক্সাতে চলাফেরা করো। আর এই সন্তান আমার ছেলের না, ওই তোমার বয়ফ্রেন্ডের। তাই আমি চাই এই সন্তান যেন পৃথিবীতে না আসে। বাবা আমি সত্যি করে বলছি এটা আপনার ছেলের সন্তান। আমি বিশ্বাস করি না তোমার পেটে এই সন্তান আমার ছেলের। তাই এই সন্তান পৃথিবীতে আসার আগে ওকে মেরে ফেলবো। বাবা তুই আজকে অফিসে যাস নাই? না বাবা, আজকে আমি অফিসে যাইনি। অফিসে যাওয়ার কথা বলে আজকে আমি বাসাতেই লুকিয়েছিলাম, শুধুমাত্র এইটা দেখার জন্য যে পরি আমাকে যেটা বলেছে সেটা সঠিক কিনা। পরি আমাকে অনেক আগেই বলেছিল তোমার চরিত্রের ব্যাপারে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি, কারণ আমার তোমার উপর প্রচুর বিশ্বাস ছিল যে তুমি আমার বাবা, তুমি আমার বাবা হয়ে কখনোই কাজটা করতে পারো না। কিন্তু না, তুমি আজকে সেইটাই করলে যেটা পরি আমাকে বলেছিল। বাবা তুমি এটা কিভাবে করতে পারলে? আরে ওরা তোমার মেয়ের মতো, তুমি তোমার মেয়ের মতো একটা ছেলের বউয়ের সঙ্গে এরকম কাজ কিভাবে করতে পারো? বাবা আমার তো তোমার মুখ দেখে আমার ঘৃণা লাগছে। বাবা তুই বিশ্বাস কর, বৌমার পেটে যে বাচ্চাটা, এ বাচ্চা তোর না, তো বৌমার বয়ফ্রেন্ডের। কারণ আমি অনেকদিন দেখেছি বৌমা রিক্সা দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতেছে, পার্কে আড্ডা মারতেছে, একসঙ্গে আরো কত কিছু করে। বাবা বিশ্বাস কর, এ সন্তান তোর না, এ সন্তান অবৈধ সন্তান। আরে বাবা তুমি এটা কি বলছো? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলবে না। পরির সাথে তুমি যাকে ঘুরতে দেখেছো ও ওর কোনো এক্স বয়ফ্রেন্ড না, ওর একজন ভালো বন্ধু। আমিও প্রথমে ভেবেছিলাম যে পরি হয়তো বা আমাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু না, আমি যখন খোঁজ খবর নিলাম তখন দেখলাম যে ওর ভালো বন্ধু। বাস এইটুকুই, ওর সাথে ওর বন্ধুত্বের সম্পর্ক। আর বাবা তুমি যে ওর পেটের সন্তানটাকে মেরে ফেলতে যাচ্ছিলে, ও শুধুমাত্র আমার সন্তান, আমার রক্ত, তোমার বংশধর, এ বংশের প্রদীপ। বাবা আসলে আমি বলতে গেছিলাম, বৌমাকে অবিশ্বাস করেছিলাম। আসলে আমি মিথ্যে, বৌমা সত্য। বাবা তোরা আমার ক্ষমা করে দে বাবা। বৌমা আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দে। যাও পরি, আসলে আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। চোখের দেখার আড়ালে অনেক ঘটনাই ঘটে। আমিও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যে তোমাকে প্রমাণ দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আসলে তুমি তো কখনো আমার কোনো কথার দাম দাওনি। কি আছে তুই বমি করতেছিস কেন করে? হ্যাঁ কি হয়েছে? কি জানি তোমার মেয়ে বমি করতেছে, আমি তো কিছু বুঝতেছি রে। এই তোর মেরে তাড়াতাড়ি কইতে গ, কোন জায়গা থেকে কোন ছেলের সঙ্গে অক্কাম বুদাই কইরা আইছে। মুখে লাগাম দাও না কি কও? হ্যাঁ মেয়েটা শরীর খারাপ হয়েছে, হাবা বাতাস তো লাগতে পারে, এনে কি কও তুমি? ওই গেদি তোর কি হয়েছে কত তুই বমি করতেছিস কে? শরীরটা খারাপ লাগতেছে কি? মা আমি কইতে পারবো না। কি বুঝতে পারো না মানে? তুই সত্যি করে ক, তোর এই কাজটা কেনা করছে? আমি কিন্তু সবই টের পাইতেছি, তাহলে তোরে কাইটটা নদীতে ভাসাই দেবো। আরে তুমি থামো, আমি মেয়েরে জিজ্ঞাসা করতেছি। তোর বাপে কইলে টুকরা টুকরা করে কাইডার বস্তা বেরে নদীতে বাসায় দিব। সত্যি করে কমা, যদি কিছু কইরা থাকোস তাহলে কো, আমি তোর বাপের সমাধান করব। না হলে কইলে এই এলাকায় মুখ দেয়া পাবো না, গলায় দড়ি দেবে কিরে মরা লাগবো। কমা সত্যি কথা কোয়া। মা আমার কোনো দোষ নাই মা, আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়ি ওই স্যার আমার একদিন কইতেছে তোমারে আমার অনেক ভাল লাগে, আমি তোমারে পছন্দ করি। আমি এইসবে পাত্তা দিতাম না, কিন্তু একদিন তুমি আর আব্বা দুইজনেই বাসায় নাই। স্যার আমার ফোন দিয়ে কইলো জরুরি একটা নোট দিতে নাকি আমার বাড়িতে আইবো। আমার বাড়িতে যখন আইছে তখন স্যার আমার জন্য একটা পান নিয়ে আইছিল।
তারপর আমার ওই পানটা খাওয়াই দিল। কি অবস্থা? তোমার পড়াশোনা কি কেমন চলছে? জি স্যার, ভালো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য একটা পান নিয়ে আসছি। পান খাবো? হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। তাহলে কোন পড়াটা জানি ছিল? হ্যাঁ, বিশ্বাসের কারণ সম্পর্কে লিখছিল সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কোনটা জানি পড়া দিছিলাম, আমার তো খেয়াল নাই। হ্যাঁ এইটা, আচ্ছা ঠিক আছে, আমি পড়ি, শুনো। হ্যাঁ, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাপক প্রভাব রয়েছে। ঠিক আছে, কারণ অবাধ তথ্য প্রযুক্তি বিকাশের ফলে যে দেশ প্রযুক্তির দিকে অগ্রগামী, তার তথ্য উন্নত। বিতির বাপ, আর একটা বিহিত করাই লাগবো। তুমি কি করবা তুমি করো, মেয়ের অবস্থা খুবই খারাপ। তোর কলেজে যা লাগবো না, চল চল তুই করে চল। হাই। তা তুই যা, একটা ভিজিট করতেই হবো। মাস্টার, আরে আপনি কি করছেন? মাস্টার, তোরে বিশ্বাস করে আমার মেয়েটা তোরে প্যার করেছি, তুই যে কাজটা করছস তোরে মারলে আমার চাল মিটবো না। নিয়া বাঁধাই আর চুপ, তুই মাস্টার নামে কলঙ্ক। তুই আজ আমার মেয়ের যে কাজটা করছস, কোনো গার্জেন যদি এই কথাটা জানতে পারে, তোর কাছে কেউ প্রাইভেট পড়াবো না। হারামজাদা, তুই কি করছস, কি করছস? আরে আরে আপনারা বোঝার চেষ্টা করুন, আমি তো কিচ্ছু করিনি। আপনার অযথায় আমাকে এখানে বেঁধে রেখেছেন, আমাকে ছেড়ে দিন, আমার যেতে হবে। জুতাটা দাও। স্যার, স্যার আপনার আল্লাহর দোহাই লাগে স্যার, আপনি সত্যি করে কোন ওই দিন আপনি পানের সাথে আমার কি মিশায় খাওয়াইছেন স্যার? আপনি আমার গায়ে এমন কলঙ্কের কালি লাগাইছেন, এখন আমি এই সমাজে তো মুখ দেখাইতে পারবো না। উল্টে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। এই, আমি থানায় ফোন দিছিলাম, একটু একটু করে দাঁড়াগসা পাবো, সব করে দিছি, তোরে থানায় নিয়ে যাবো। এই কোথায় কোথায় সেই লোচ্চার বাচ্চা? স্যার, স্যার এই যে এই বদমার বাচ্চা, এই লোচ্চার বাচ্চা, এই এই বল, তুই একজন সহজ সরল মেয়েকে এমন কাজ কেন করেছিস বল? আসলে স্যার, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আমি কথা দিতেছি, আজকের পরে আর কোনোদিন এরকম করবো না স্যার। এই, এরকম করবি না মানে? আরে তোরা হচ্ছিস শিক্ষক, সমাজের সম্মানী লোক। আরে তোদের কাছে বিশ্বাস করে আমাদের ছেলে মেয়ে বোনকে পাঠায়, আর তোরা কি না দুর্বলতার সুযোগ নিয়ে এরকম ধরনের আকাম করিস? শোন, তোর কোনো ক্ষমা নেই। তোকে যদি জেলে নেই, তুই কয়েকদিন পর জামিনে ছাড়া পাবি। তাই তোকে বলছি, তোর এই মেয়েটাকে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেটা বললেন এটা আমি মাইনা নিলাম। আমি জানি যে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আমি এই ভুলের জন্য অনুতপ্ত। আমি আমি বিথিকে বিয়ে করব। স্যার, আজকে যে কাজটা করলেন আমি খুব খুশি হয়েছি। এছাড়া স্যার, গলায় ফাঁসি দিয়ে আমার মরতে হইতো স্যার। আপনি অনেক বড় উপকার করছেন স্যার, আল্লাহ আপনার ভালো করবো। এটা আমার দায়িত্ব ছিল। বাঁধা খুলে দেন। স্যার, আমি আপনাকে একটা লোকেশন টেক্সট করছি, এই বানরের বাচ্চা, তাড়াতাড়ি মেয়েটিকে ধর। সেখানে তাড়াতাড়ি চলে আসুন, আমাকে বাঁচান। মেয়েটিকে ধরতে না পারলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ধর, এই দাঁড়া, এই! স্যার আপনি শুধু ঠিকানাটা দেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মোবাইলে এসএমএস করে আমার লোকেশন সেন্ড করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই দাঁড়া, এই বান্দির বাচ্চা, তুই আমাদের অনেক হয়রানি করেছিস, আর আমার ছেলেকে বিয়ে না করে কোথায় পালিয়ে যাচ্ছিস বল? যাবি যা, তোরা আটকাইতে চাইছে কে? কিন্তু তার আগে তুই আমার বিয়া কইরা যা। তুই যদি আমার বিয়া না করস, তাইলে এত কোটি টাকার সম্পত্তি আমার হাতাইব না, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার ছেলে তো ঠিকই বলেছে। তুই বিয়ে না করে কেন পালিয়ে যাচ্ছিস? আর আমার ছেলেকে দিয়ে তোকে বিয়ে না করালে তাহলে সম্পত্তির মালিক কেমনে হব? তোর সম্পত্তি লিখে দিয়ে তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যা। তুই ভেবেছিস তো কি এমনি এমনি ছেড়ে দেব? আমার ছেলে আরেকটি বিয়ে করেছিল,
ওর কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে তারপর তালাক দিয়েছি। আর তোকে তোকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করে সম্পত্তি দখল করে তোকেও তালাক দিব। আর এরপরেও যদি তুই আমার ছেলেকে বিবাহ না করস তাহলে তোকে মেরে টুকরা টুকরা করে খড়কা বিলে ভাসিয়ে দিব। এই বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মেরেছিস, জানিস আমি কে? হ্যাঁ মেয়ে, তোর কত বড় সাহস রে, হ্যাঁ? তুই আমার বাবার গালে থাপ্পড় মারিস? শোন, তোদেরকে একটা কথা বলছি, তোরা আমাকে যেমন সাধারণ মেয়ে ভাবছিস, আমি আসলে কোনো সাধারণ মেয়ে না, আমি একজন পুলিশ অফিসার। মানে মানে তোরা কি ভেবেছিস আমি এখানে দৌড়ে পালিয়ে এসেছি? না, আমি প্ল্যান করে তোদেরকে এখানে নিয়ে এসেছি, তোদেরকে ধরার জন্য। হ্যান্ডস আপ, হাত উপরে ওঠাও। এটা আমাদের একটা প্ল্যান ছিল। কি মিস্টার লিটু, মনে পড়ে সেই দিনের কথা? সেই দিন বাপ ছেলে মিলে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। লিটু দাঁড়া, তাহলে এই মেয়েটি তোর পছন্দের মেয়ে? হ্যাঁ বাবা। দাঁড়াও, তোর এত বড় সাহস, তুই আমার পা ধরে ছাড়াম করছিস? জানিস না কখনো তোকে আমি পুত্রবধূ হিসেবে মেনে নেব না। তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা। বাবা, আপনি এসব কি বলছেন? চুপ হারামজাদি। বাবা লিটু, ইয়েস মাই ডিয়ার ফাদার, তোমার বৌমার উপর থেকে যত সয় সম্পত্তি আছে দলিলপাতি সব কিছু লিখে নাও। আমি এক্ষুনি কাগজপত্র রেডি করে আনছি, শুধু তোমার বৌমার হাত থেকে একটা সাইড নিবে, বাস বাকি কাজটা আমরা মিলে ছিলে করব। সম্পত্তি মানে? এই ফকুনি বাচ্চা, আমার ছেলে একমাত্র তোকে বিবাহ করেছে সম্পত্তির লোভে। এই বেটা, দেরি না করে তাড়াতাড়ি দলিলপত্র নিয়ে সাইন কর। ঠিক আছে। সম্পত্তি মানে? চুপ কর ফকুনি বাচ্চা, আমার ছেলেকে দিয়ে তোকে বিবাহ করছে একমাত্র সম্পত্তির লোভে। সাইন নে। এই তো বাজান লিটু, এই সম্পত্তির কাগজ। তোমার বাবা এসব কি বলছে? তুমি আমাকে নাকি সম্পত্তির লোভে বিয়ে করেছো? আরে চুপ! তোমার রূপ দেখে কি আমি তোমাকে বিয়ে করছি নাকি? তোমার বাবার অঢেল টাকা পয়সা, তোমার বাবা কোটিপতি, আর তাছাড়া তোমার নামে অনেক সয় সম্পত্তি আছে। সেটা দেখে তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। বাস এখন শুধু তোমার হাত থেকে সে সাইন নেওয়ার পালা, সাইনটা দিয়ে দাও লক্ষ্মী শোনা। আমি কোনো সাইন দেব না। মানে? মানে আমি কোনো সাইন দিব না। এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস! এইটা কিন্তু তোর বিয়ে করা স্বামী, ভালো করে চায়া দেখ, তুই কিন্তু 3 বার কবুল বইলে আমার বিয়ে করছ। আমি যা বলবো তাই হবো। সাইন কর। না, আমি সাইন করব না। স্যারও কইতাছি লাগতাছে আমার। আচ্ছা, ঠিক আছে, তোর আমি দেখে নিতেছি। আমি ভিতরে চল। স্যার কইতাছে আমার। সেই দিনের কথা আমি আজও ভুলিনি। আপনারা বাপ ছেলে মিলে আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই দিনের কথা আজও মনে পড়ে আমার। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই প্ল্যানটা করেছি। এই শোন, আমি না বউ সেজে তোদের সাথে নাটক করেছি, এখন চল থানায় চল। লিটু, তুই কথা কেন বলতেছস না? এসব কি হয়ে গেল? আরে চুপ করো তুমি। তোমার অনেক আগেই বলছিলাম যে সমস্ত 2 নম্বরের ব্যবসা বাদ দাও। এখন পড়ছো না ফান্দে, এখন ফান্দে পয়রা বোকার নাকলে হা করে খালি কান্দো, তাছাড়া আর কোনো উপায় নাই। এখন থানায় চলো। এই চল, থানায় চল। এই যা, চল। আই যা, চল। যা। স্যার আপনার পার্সেল এসেছে, নিয়ে যান। কে? এই নিন স্যার। আরে কবিতা, তুমি এইখানে? তুমি এইখানে? কি হয়েছে? রাসেল, ও পার্সেল এসেছে তাই তো? তুমি আবার আমার জন্য পার্সেল অর্ডার করেছো কেন? আরে ওইটা তোমার পছন্দ, সেই জন্যই তো অর্ডার করেছি। স্যার, অনেকদিন হলো আপনার এখানে আমি আপনাকে পার্সেল দিতে আসি, কিন্তু আমি তো একদিন এই ম্যামকে দেখিনি। উনি কে? আরে তুমি ওকে কিভাবে দেখবে? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ওর বাবা মা তো ওকে বাসা থেকে বের হতেই দেয় না। আজকে একটা সুযোগ পেয়েছি, তাই আমার বাসায় এনেছি পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য। যাই হোক, পার্সেলটা দিন। জি স্যার। নিন, এই হচ্ছে আপনার টিপস। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি জানেন না হয়তো এই 1000 টাকা আমার কাছে কত কিছু। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি এই টিপসের টাকাগুলো দিয়ে কি করো? আসলে স্যার এই টিপসের টাকাটা দিয়ে আমার ওয়াইফের জন্য কোনো কিছু কিনে নিয়ে যেতাম আর কি। তার মানে এখন আর নিয়ে যাও না? না স্যার, আজকের পর থেকে ওর জন্য আমি কিছুই নিয়ে যাব, কারণ ও আর আমার কাছে আর থাকবে না। স্যার
আমি তো সামান্য একজন ডেলিভারি ম্যান, সারা মাসে 10 থেকে 15,000 টাকা স্যালারি পাই। এই দিয়ে আমার স্ত্রীর কোনো চাহিদাই মেটাতে পারি না। আসলে কি জানেন স্যার, আমার স্ত্রী যাকে ভালোবাসে, যার সাথে এখন সম্পর্ক করে, সে তো অনেক কোটিপতি, অনেক বড় লোক। ওর যখন যেটা প্রয়োজন সেটাই ওকে এনে দেয়। আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি, আমি নিজে পুরনো কাপড় পরে ওর জন্য ভালো কাপড় পরেছি। মাসে আমি কোথায় কি খেতাম না খেতাম সেটা হয়তো বা ও জানতো না, কিন্তু ওর সময় আমি ঠিকই দিয়েছি। কিন্তু জানেন, আজকে না আমার কাছে মনে হচ্ছে ও আমার সঙ্গে অনেক বড় বেইমানি করেছে। ওকে আমি এত ভালোবাসার পরেও ও আমাকে ভালোবাসেনি। সো স্যাড। অ্যাকচুয়ালি আমি জানি না আসলে কি হয়েছে, তবে একটা কথা আমি বলতে পারি, সে মেয়েটা কখনো সুখী হতে পারবে না। আচ্ছা, সে যদি নিজে এসে তোমার কাছে ক্ষমা চায় এবং তোমার কাছে আসতে চায়, তখন তুমি কি করবে? না স্যার, আমার পক্ষে ওকে আর রিসিভ করা সম্ভব না। স্যার, ও আমার সঙ্গে ধোঁকা দিয়েছে, আমার সঙ্গে চিট করেছে। এত কিছুর পরেও যদি ওকে আমি মেনে নিই, তাহলে স্যার আল্লাহ আমাকে নিজে ক্ষমা করবে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওয়াইফ দেখতে কেমন? স্যার, সেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, কিন্তু স্যার একটা ওয়ে আছে। এই যে আপনার সাথে ম্যাডাম আছেন, উনি তো অনেক দামি কাপড় পরেছেন। স্যার, এই দামি কাপড়টা খুলে যদি উনি নর্মাল কোনো ড্রেস পরেন, তাহলে সেম আমার স্ত্রী লাগবে। কোথাও এমনটা না তো যে মডার্ন ড্রেস পরলে আমার গার্লফ্রেন্ড আর গরিব ড্রেস পরলে তোমার ওয়াইফ? মজা করলাম, সিরিয়াসলি নেবে না কিন্তু। আচ্ছা, আমার ফোন বাজছে, আমি ভেতরে যাচ্ছি, তুমি দরজা লাগিয়ে দে, ঠিক আছে? লিটু, প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো একটা সুযোগ দাও। চুপ কর, ওই মুখে আমার নাম ধরে ডাকবে না। শোনো, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, আমার সঙ্গে চিট করেছো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো মূল্যই দাওনি। শোনো, আমি একটু আগে কি বলেছি? আমি তোমাকে ক্ষমা করব না। হ্যাঁ, সেটাই তুমি জেনে রাখবে। ভবিষ্যতে তুমি আমার কাছে আসারও চেষ্টা করবে না। তুমি তোমার ভালোর জন্য এই জায়গায় এসেছো না, তুমি তোমার সুখের জন্য ওনাকে বেছে নিয়েছো। ওনার সাথেই থাকো, তুমি সেখানে সুখী থাকবে, কারণ আমি তো গরিব, আমি তো অসহায়, দুর্বল। তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না। থাকো তুমি, সারা জীবন তুমি সুখ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ফোন দিয়েছিলাম। শোনো, একটা কাজ করবে, আজকে ব্যাংক আওয়ারের মধ্যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে, কথাটা মাথায় রেখো। আই ফকিনির বাচ্চা, এক কাজ কর, আমার বাড়ির টাঙ্কিটা অনেক নোংরা হয়ে গিয়েছে, গিয়ে পরিষ্কার করে দিয়ে আয়। দেখুন, আপনি ভুল করছেন, আমি ময়লা পরিষ্কার করার লোক না, আমি এইমাত্র জমি থেকে কাজ করে আসলাম। এই, তুই তো এখনই বললি যে তুই জমি থেকে কাজ করে আসলি, তাহলে আমার বাড়ির টাঙ্কি পরিষ্কার করতে সমস্যা কি? হ্যাঁ, আরে ম্যাডাম, আমি তো আপনাকে বললাম যে আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনি যেহেতু টাকাই দিবেন, তাইলে ময়লা যে পরিষ্কার করে তাকে টাকা দিন, আমাকে কেন বারবার বলছেন? আচ্ছা, তুই কি ভাবছিস তোকে আমি ফ্রি ফ্রি কাজ করাবো? আরে না, তোদের মতো ছোট লোকদের আমি ফ্রি ফ্রি কাজ করাই না, টাকা দিয়েই কাজ করাই। ঠিক আছে, এই কাজের বিনিময়ে তোকে আমি 500 টাকা দিব, যা কাজটা করে আয়। এই শুনুন, আমি আপনাকে বারবার বলছি আমি ময়লাওয়ালা লোক না। আপনি 500, 1000 কেন 5 লক্ষ টাকা দিলেও তো আমি আপনার ময়লা পরিষ্কার করব না। আপনি কেন বারবার একই কথা বলছেন? এই, আমি যদি অন্য কাউকে দিয়ে কাজটি করাতাম, তাহলে কি তোকে বারবার রিকোয়েস্ট করতাম? এত কথা কেন বলছিস? আচ্ছা ঠিক আছে, যা, 500 টাকা তোর পোষাবে না তো, তোকে আমি 1000 টাকা দেব, এবার চলবে তো? এই শুনুন, আমি আপনাকে বারবার বলছি আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনি 500 কেন 1000 কেন, আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেও আমি আপনার কাজ করব না। আপনি ময়লা পরিষ্কার করার লোক খুঁজে নেন, আর তা না হলে নিজের কাজ নিজে করুন, যান। এই, তোকে দেখে তো রাস্তাঘাটে ময়লা পরিষ্কার লোকই মনে হচ্ছে, তুই আবার বড় বড় কথা বলছিস, আবার আমাকেই বলছিস আমার কাজ আমাকে করতে। ও আচ্ছা, তার মানে আপনি আমার পোশাক দেখে আমাকে জাস্টিফাই করছেন। দেখুন, আপনি যদি আমার পরিচয় জানেন না, মাথা ঘুরে এখানে মাটিতে পড়ে যাবেন। কি বললি ছোট লোকের বাচ্চা? তোর পরিচয় আমার জানতে হবে? আমার পরিচয় যদি তুই জানিস না, তাহলে এখানে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারবি না। এই দেখুন, আমি আপনাকে অনেক ভালো করেই চিনি। এই তো গত 2 দিন আগে দেখলাম আপনি গুলিস্তান ভ্যান থেকে কাপড় কিনছেন, এগুলোই তো। কত দাম নিয়েছে? হয়তো 50-100 টাকা, আর এগুলো নিয়ে আপনি এত বাহাদুরি করছেন। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বললি?
তুই জানিস কোন ব্যান্ড থেকে এইসব নিয়ে এসেছি? আর তুই কিনা আমার ড্রেসআপ নিয়ে কথা বলছিস, ছোট লোকের বাচ্চা। এই এটা আপনি কি করলেন? আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমার গায়ে হাত তুলেন। দেখুন, আমি যদি অভদ্র হতাম না তাহলে আমিও আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কি বললি? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলতে চাস? আমি আপনার সাথে এতক্ষণ ভদ্রভাবে কথা বলেছি, কিন্তু আসলে আপনি ভদ্র মানুষ না, ভদ্র ভাষা বুঝেনও না, তাই আপনাকে উচিত শিক্ষা দিতে হবে। আপনার মতো অভদ্র মানুষকে কিভাবে শিক্ষা করতে হয় সেটা আমার অনেক ভালো করেই জানা আছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তুই বিশিষ্ট ব্যবসায়ী মস্তরাজের মেয়ের গায়ে হাত তুলেছিস? তোকে তো আজকে আমি ছাড়বো না। আমার বাবা তোর কি অবস্থা করবি তুই জানিস? আমার বাবাকে দেখলে তুই তোর জামা কাপড় নষ্ট করে দিবি, আর তুই তার মেয়ের গায়ে হাত তুলেছিস। দাঁড়া, এক্ষুনি আমার বাবাকে কল দিচ্ছি আর তোর শিক্ষা দিচ্ছি। আরে ডাকুন আপনার বাবাকে, আমিও দেখতে চাই যে আপনার বাবা আমার কি করতে পারে। ফোন দেন। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি আমাদের বাসার সামনে চলে আসো। একটা ছোট লোকের বাচ্চা তোমার মেয়ের সাথে বেয়াদবি করেছে বাবা, তোমার মেয়ের গায়ে হাত তুলেছে। আসতে দে আমার বাবাকে, তারপর তুই মজা বুঝবি। আরে মা, তোর কি হয়েছে? বাবা, বাবা দেখো না, তোমার মেয়ের গায়ে এই ছোট লোকের বাচ্চাটা হাত তুলেছে। ওর কত বড় সাহস দেখেছো? এই ছোট লোকে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? জানিস আমি কে? আমি এই এলাকার বড় ব্যবসায়ী। আমার পাওয়ার সম্বন্ধে তোর কি জানা আছে? আমি যদি ইচ্ছে করি তাহলে এই মুহূর্তে তোকে মেরে শেষ করে ফেলবো, এমনকি তোকে টুকরো টুকরো করে ওইতে ভাসিয়ে দিব। তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করিস। ও আচ্ছা, এটাই তাহলে আপনার বাবা। আচ্ছা, আপনি কেমন বাবা বলুন তো, যে নিজের মেয়েকে শিক্ষা দিতে পারেননি, ভদ্রতা শিখাতে পারেননি? এই ফকুরি বাচ্চা, তুই কিন্তু তোর সীমানা অতিক্রম করছিস। আমি ইচ্ছে করলে নাস্তার মতো তোকে সকালবেলা মেরে খেয়েই ফেলতে পারি। আরে বাহ, এই বয়সে এসেও আপনার গায়ে দেখছি অনেক শক্তি। আপনি আমাকে মেরে ফেলে দিতে চাচ্ছেন, বুড়িগঙ্গার নদীতে ফেলে দিতে চাচ্ছেন, আপনি আমাকে ন্যাকড়া হিসেবে পায়ে জুতা মুছতে চাচ্ছেন। শুনুন, একটা কথা বলি, আমি ভেবেছিলাম আপনার মেয়ে অভদ্র। আসলে অভদ্র সন্তান তো অভদ্র হবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনি যদি আমার বাবার পরিচয় জানেন না তাহলে মাথা ঘুরে এখানেই পড়ে যাবেন। স্যার আপনি এখানে? হ্যাঁ, একটা কাজে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কিভাবে? আরে আকিব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই রাস্তার কামলাটাকে কেন স্যার বলছো? আরে কবিতা, তুই কাকে কি বলছিস? তুই ওনাকে চিনিস? উনি কে? উনি হলো জমিদার রফিক চৌধুরীর একমাত্র ছেলে। স্যার তো গত 3 মাস হলো বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে। আর স্যারের চলাফেরা এরকম কেন জানিস? স্যার হলো দেশের মাটি পছন্দ করে, দেশে যে মানুষ কৃষি কাজ করে সেই কৃষি কাজ পছন্দ করে, আর স্যারের সাদাসিধাভাবে চলতেই ভালোবাসে। আর তুই কি না স্যারকে অপমান করেছিস? তুই জানিস স্যার চাইলে তোকে কি করতে পারে? তোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। সরি স্যার, আই এম রিয়েলি সরি। আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আপনি দেশের বাইরে তো ছিলেন, যে কারণে আপনাকে আমি কখনো দেখিনি, সেজন্যই চিনতে ভুল হয়ে গিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি এইসব আপনার বাবার কাছে বলবেন না, এসবের জন্য আমি সত্যিই লজ্জিত। প্লিজ আমাকে মাফ করে দিন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যে এই এলাকার জমিদার রফিক চৌধুরীর একমাত্র ছেলে তা বুঝতে পারিনি, চিনতে পারিনি। আর তুমি যদি তোমার বাবাকে বলো তাহলে আমাদের এই এলাকা থেকে তাড়িয়ে দিবে। আমাকে ক্ষমা করে দাও। আরে থাক থাক, ক্ষমা চাইতে হবে না। শুনুন, আমি আমার বাবাকে বলবো না। কেন বলবো না জানেন? আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে অভদ্র বানায়নি। আপনি যেমন অভদ্র, আপনার মেয়েকে বানিয়েছেন অভদ্র। আর এই যে তোমাকে একটা কথা বলছি, তুমি তোমার যে বাবাকে নিয়ে এতক্ষণ অহংকারী অহংকারী কথা বললে না, আরে তোমার বাবাকে এমন শিক্ষা দিতে পারবো, আমার বাবাকে যদি বলি না তোমাদেরকে না এই এলাকা ছাড়া করে দিবে আমার বাবা। আর একটা কথা বলছি, আপনাদের দুজনকেই বলছি, কান খুলে শুনে রাখুন। মানুষকে কখনো পোশাক আশাক দেখে জাস্টিফাই করবেন না। মানুষকে ভালোভাবে শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপরে কথা বলবেন। আর আমি কৃষক, তাতে কি হয়েছে? কৃষকের সাথে কি ভালো ব্যবহার করা যায় না? এই মেয়ে, কৃষকরা কি মানুষ না? কৃষকরা কি ময়লা, ডাস্টবিনের ময়লা, যে তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করবে? কৃষকরা কি রাস্তার কুকুর, যে যা খুশি তাই বলে যাবে? শুনো, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনার মেয়েকে এখনো শিক্ষায় শিক্ষিত করুন, তা নাহলে এর থেকে বড় বিপদে আপনার পড়তে হবে। এই চলো। মা কবিতা, তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস। যদি জমিদারের ছেলে জমিদারকে বলতো তাহলে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিত,
সেটি খুব ভদ্র শিক্ষিত। মা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই গরিবদের দেখতে পারস না, ভালোবাসস না। যদি একদিন এই ভাগ্যটা আমার হতো তখন কি করতি? বাবা, সব দোষ কিন্তু আমারও না, তোমারও কিছু ভুল আছে। তুমিই তো আমাকে এমন বানিয়েছো। আচ্ছা এটা কি করলেন ভাই? আমি তো সামনে দাঁড়াইছিলাম, আমার ফাইলটাও ফেলাই দিলেন, আবার যায় সামনে দাঁড়াইলেন। আপনারা একটু পিছে দাঁড়ান, আমি আগে যাবো। এই মহিলা কয় কি? এই সামনে কখন দাঁড়িয়ে আসলো রে মহিলাটা? এই তুই তো পিছিয়ে ছিলি। এই এইরকম ঠাড়া পড়া মিথ্যা কথা কইতেছেন। আমি তো সামনে দাঁড়িয়ে আছিলাম। আর তাছাড়া আমি গর্ভবতী মানুষ, আজকে আমার ডেলিভারির ডেট, আমার একটু সামনে যাইতে দেন। এই দেখ, এইবার ভালো করে ছায়া দেখ, তোর সিটাটা কই? পিছনে চলে গেছে। আসলে তুই তো পিছেই ছিলি, তুই তো অভিনয় করে সামনে আসছস। এই এই ফকিন্নির বাচ্চা, পেড়া পুনাই নিয়ে আসছস, এখানে কিসের জন্য আসছস? বাড়িতে ডেলিভারি করতে পারস নাই? নর্মাল ডেলিভারি করবি, টাকা পয়সা পাইছে গেল, এখানেও আসা লাগলো না। আইসা এরা সামনের সিরিয়ালে দাঁড়াইছে। এই আমরা এখানে কি আঙ্গুল তুষার জন্য আসছি? এই শুন, তুই একজন পথি মানুষ, তুই লাইনে দাঁড়ায় কষ্ট করবি কেন? তার থেকে ভালো রিসেপশনে যায় বস, যখন তোর নাম ধরে ডাক দিব তখন তুই আসবি। আর যদি না ডাক দেয়, রিসেপশনে ডেলিভারিটা হয়ে গেল ফ্রিতে, বুঝছ নাই? ভাই, আজকে যদি তোমাকে কারণে আমার বাচ্চার একটা কিছু হয়ে যায়, তোমরা কি কোনোদিন নিজেরা ক্ষমা করতে পারবা? তাছাড়া আজকে যদি আমি তোমার বোন হইতাম, আমার লাগে কি এরকম খারাপ ব্যবহার করতে পারতাম? এই ছোট লোক কয় কি রে? এই তোর মতো কি আমার একটা বোন থাকতো? আর যদি তোর মতো বোন থাকতো তাহলে কি আমি একা একা বাড়াইতাম? তুই একা একাই তো কি জন্য? হ্যাঁ, এই যা, এই তুই পিছনে যা, এই যা পিছনে যা, এই যা। যা, কত সব প্রেগনেন্সি নিয়ে আইছি, ডাক্তার দেখাবো। এই যা। যা। রুগী আখি ম্যাডামকে, আমি রুগী আখি আপনি বোধহয় না? জি, ডাক্তার ম্যাডাম ডাকতেছে, ভিতরে আসেন। এই, আপনি কে? আমি ডাক্তার পিয়ন। লাইনের সামনে দাঁড়াই আছি, তুই আমাকে ডাক দিয়া তুই পিছন থেকে এক মহিলার নিয়ে যাইতাছিস, ঘটনা কি? এই আমরা এখানে কি লাইনে মান না? আমি তো সামনে দাঁড়াই আছি। আরে ম্যাডাম ডাকতেছে, সময় থাকেন, আয় তো। এই, এটা কি গেজাম লাগাইছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, এই যে আমরা লাইনে এত কষ্ট করে প্রথম থেকে দাঁড়িয়ে আছি, আমাকে ডাক না দিয়ে আপনার পিয়ন ওই যে পিছন থেকে একটা মহিলার ডাক দিয়ে নিয়ে যাইতেছে। সকাল থেকে কষ্ট করে দাঁড়াই। ম্যাডাম কোন তো কাম নাকি ঠিক করতেছে, কোন তো আপনার পিয়নে? ম্যাডাম, আমরা কিন্তু সবার আগের লাইনে দাঁড়ায় আছিলাম, অথচ আপনার পিয়নে আইসা এরা পেছন থেকে এই মেয়েরা নিয়ে যাইতাছে। কোন তো? চুপ করুন। আর একটি মিথ্যে কথাও আপনারা বলবেন না। এই, আপনারা কি মানুষ না অমানুষ বলুন তো? একটা প্রেগনেন্ট মহিলা এসে আগে দাঁড়িয়েছিল, আপনারা কি করলেন? আপনাদের শরীরের জোরে ওনাকে বকাবকি করে পিছনে পাঠিয়ে দিলেন। কেন পিছনে পাঠিয়ে দিলেন? আপনারা তো সুস্থ আছেন, আর উনি তো প্রেগনেন্ট। ওনাকে যে পিছনে পাঠিয়েছেন, ওনার যদি কোনো একটা সমস্যা হয়ে যেত, তার দায়ভার কে নিত? আপনি নিতেন? ম্যাডাম, আপনি এটা কি বলতেছেন ম্যাডাম? আমরা তো সবসময় সামনেই ছিলাম ম্যাডাম। চুপ করুন। আর একটি মিথ্যে কথাও বলবেন না। আপনারা হয়তো বা ভুলে গিয়েছেন এই হসপিটালে সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরা আমি সম্পূর্ণ বিষয়টি দেখেছি। তাই আমি মোস্ত সাহেবকে পাঠিয়েছিলাম এই ম্যাডামটিকে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা কি করলেন? সে কাজেও বাধা দিলেন। আচ্ছা, এখানে যদি আপনার মা বোন থাকতো, তাহলে আপনারা পারতেন তার সাথে এই কাজটি করতে? ম্যাডাম, ভুল হয়ে গেছে, দুঃখিত, ক্ষমা করে দিবেন। আসলে হয়েছে কি ম্যাডাম, চাকরি করি তো, দীর্ঘ 1 মাস যাবত আপনার জন্য ওয়েট করতে হয়। 1 মাস পরে পরে আপনি বসেন, সকাল থেকে এসে পিছনের লাইনে দাঁড়িয়ে আছি, কোনোভাবেই যেতে পারছি না। আজকের দিনে যদি আমি নাই যেতে পারি, কালকে থেকে তো আর আপনাকে পাবোই না। অনেক কষ্ট হচ্ছে, বুকের ব্যথাটা বেড়ে গেছে। এই জন্য চিন্তা করলাম যদি ওকে পিছনে দিয়ে আগে গিয়ে যদি চিকিৎসাটা করাতে পারি, তাহলে হয়তো ভালো হতো। এই জন্য ভুলটা করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ক্ষমা করবো আপনাদেরকে? আপনাদের শারীরিক চিকিৎসা করার আগে মানসিক চিকিৎসাটা আগে করার দরকার। আপনারা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। এই আপনাদের মতো কিছু লোকের জন্য না রোগীরা মারা যায় আর হসপিটালে বদনাম হয়। আপনাদের মতো অমানুষের চিকিৎসা আমার হসপিটালে হবে না। আপনারা এখন আসতে পারেন, আর আপনি আসুন। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কিছু একটা ম্যাডাম, অনেকদিন থেকে আমার সমস্যা ম্যাডাম। আপনার বউ পরকিয়া করে? কি বললে তুমি? আরে না না, তেমন কিছু না। ও
ইয়ে, আমার গলাটা তো শুকিয়ে গেল। তুমি একটা কাজ করো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, যাও। ঠিক আছে। এই এই কাজের বুয়া, এদিকে আয়। কি ব্যাপার হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই তোর পেটে এসব কি লিখেছিস? আমার বউ পরকিয়া করে মানে? এসবের মানে কি? স্যার আপনি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলতেছি স্যার। চাপ, একটা কথা বলবি না। এই কে তুই হ্যাঁ, যে তোর কথায় আমার বউকে অবিশ্বাস করব? আমার বউ পরকিয়া করতেই পারে না। স্যার আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনি যে বিশ্বাস না করেন আপনি বোনকে ডাকতে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি সত্যি কইছি না মিথ্যা কইছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনকে জিজ্ঞেস করছি। যা যা তুই এখান থেকে। মায়া, মায়া, এই কোথায় তুই? হ্যাঁ ভাইয়া বলো। কি হ্যাঁ, তোরা এসব কি শুরু করেছিস? মানে? মানে তুই কিছুই বুঝতে পারছিস না তাই না? না বুঝতে পারছি না, কি বলতে চাইছো সেটা বলো। আচ্ছা, একটু আগে কাজের মেয়ে নিজের পেটের মধ্যে লিখেছে যে আমার বউ নাকি পরকিয়া করে, এসবের মানে কি? কাজের বুয়া যা বলছে সত্যি বলছে ভাইয়া, তোমার সংসারে ঝামেলা লাগবে বিধায় আমি কিছু বলি নাই এতদিন। ভাবি সত্যিই পরকিয়া করে। তার মানে তুই যেটা বলছিস সেটা সত্যি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এর একটা ব্যবস্থা অবশ্যই করব। আজকে আমি ট্রেনিংয়ে না গিয়ে আমি লুকিয়ে থাকবো, তারপর দেখি তোদের কথা সত্যি কিনা। যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। লিটু, হ্যাঁ এই নাও। নিয়ে এসেছো? আচ্ছা ঠিক আছে, এই নাও। শোনো না, আমাকে যেহেতু যেতেই হবে, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি যাচ্ছি তাহলে। ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছে আমাকে একটা কল করে নেবে। আচ্ছা ঠিক আছে, আসি, বাই। বাই। লিটু, তুমি ট্রেনিং এ যাওনি? আমি ট্রেনিংয়ে চাইনি, তুই জিজ্ঞেস করছিস তাই না? হাই, তুই আমার বর্তমানে একটা পর পুরুষের সঙ্গে পরকিয়া করছিস? ছি! হ্যাঁ, আমি পরকিয়া করি, তাছাড়া আর কি করতাম? হ্যাঁ, তুমি আমাকে ঠিক মতো সময় দাও, সব সময় তোমার ডিউটি নিয়ে তুমি ব্যস্ত থাকো। তোমার কাছে যদি আমি কখনো সময় চেয়েছি, তুমি আমাকে ডিউটির অজুহাত দেখিয়েছো। কেন? আমি তো তোমার ওয়াইফ, তাই না? আমাকে কি সময় দেওয়া যায় না? মানুষ কি তার ওয়াইফকে সময় দেয় না? আমি তোমার কাছে কি পেয়েছি? না পেয়েছি কোনো সুখ, না পেয়েছি কিছু, তাই আমি পরকিয়া করেছি, বেশ করেছি। শোনো, তোমার মতো মানুষের সাথে না আর যাই হোক সংসার করা যায় না। যে কিনা তার ওয়াইফকে সময় দিতে পারে না, তার সাথে আমার কিসের সংসার? আমি ওকে বিয়ে করবো, ওর সাথেই সংসার করবো, বুঝতে পেরেছো? বাহ, চমৎকার কথা বলেছিস তুই। আর এই বেইমান, আমি কি তোকে ইচ্ছে করে সময় দিই না? আর তোকে সময় দিই না বলেই তুই কি একটা ছেলের সঙ্গে পরকিয়া লিপ্ত হবি? ঠিক, তুই একজন আইনের লোকের স্ত্রী হয়ে এরকম বেআইনি কাজ কিভাবে করতে পারিস? তুই কি ভাবিস আমি কি তোকে ইচ্ছে করে সময় দিই না? আরে এই, তোদের ভালো রাখার জন্য আমরা সারা দিন ডিউটিতে লিপ্ত থাকি। তোদের ভালো রাখার জন্য আমরা সব সময় পরিশ্রম করে যাচ্ছি। শুধু নিজের ফ্যামিলির কথা ভাবলেই হয় না, আমাদেরকে দেশের সাধারণ মানুষের কথা ভাবতে হয়, যাদেরকে নিরাপত্তা দেওয়ার একমাত্র দায়িত্ব শুধুমাত্র আমাদের। আর আমরা সব সময় পরিশ্রম করতে থাকি। আমি জানি আমার ঘরে বউ আছে, তারপরও আমি প্রত্যেক মাসে ছুটি নিয়ে একবার হলো তোর বাসায় আসি, যাতে করে আমি তোকে একদিন হলেও সময় দিতে পারি। কিন্তু তুই তুই কি করলি? নিজের লোভ লালসাটাকে সবার সামনে এভাবে প্রকাশ করে দিলি। তুই একটা পরকীয়ায় লিপ্ত হলি। ছি! তোকে আমার নিজের বউ ভাবতে ঘৃণা লাগছে। তুই এটা কিভাবে করতে পারিস? আমি হয়তো তোকে সময় দিতে পারি না, তাই বলে তুই একটা ছেলেকে আমারই বাসায় এনে দিনের পর দিন এভাবে রঙ্গলীলা করবি? আমি সেটা হতে দিব না। আজ আমি প্রথমে বিশ্বাস করিনি যখন আমার এই বাড়ির কাজের বুয়া এবং আমার নিজের আপন বোন আমাকে বলেছিল। তারপর আমি চাইলাম যে তোকে আমি হাতে নাতে ধরবো। যদি সত্যি হয় তাহলে এর একটা ফয়সালা অবশ্যই আমি নিব, আর যদি মিথ্যা হয় তাহলে আমার বোন আর এই কাজের বুয়ার খবর আছে। কিন্তু না, তুই সত্যি সেটাই প্রমাণ করলি যেটা ওরা বলেছিল। হ্যাঁ, তুই যেহেতু তোর এই পরকীয়া ছেলেটাকে নিয়ে ভালো থাকতে চাইছিস, তাহলে যা, বেড়ে যা আমার বাড়ি থেকে ওর সাথে নিয়ে যা। যাক, ভালোই হয়েছে তুমি নিজে থেকে বলেছো, আমার রাস্তা ক্লিয়ার করে
করে দিয়েছো, আমার জন্যই সুবিধা হয়েছে। বেবি চলো। আরে কেন? কি বলছো তুমি? বিয়ে করবো মানে? আরে আমি তো তোমার সাথে রিলেশন করেছি শুধুমাত্র মজা করার জন্য, টাইম পাস করার জন্য। তাছাড়া তোমার হাজবেন্ড পুলিশের চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, সেখান থেকে আমি কিছু টাকা হাতিয়ে নিব এই চিন্তা করে আমি তোমাকে বিয়ে করব। এই তোমাকে আমি বিয়ে করে কি পাবো বলো তো? এমনিতে তুমি একটা মেরিড মেয়ে, তার মধ্যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে চলে যাচ্ছ। তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, তাকেই তুমি যদি ছেড়ে দিয়ে যেতে পারো তাহলে ভবিষ্যতে যে আমাকে ছেড়ে দিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? দেখো তোমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, বিয়ে করা যায় না। আমি তোমাকে বিয়ে করতে পারবো। রাসেল মানে কি হ্যাঁ কি তোর ওই পরকীয়া ফ্রেন্ডটাও তোকে ছেড়ে চলে গেল? আরে শোন, তোদের মতো মেয়েরা না এক পুরুষে খুশিই থাকতে পারিস না। থাক, তুই তোর মতো থাকবি। আজকের পর থেকে তুই আমার বাড়িতে আসার ভালো চেষ্টাও করবি না। আর হ্যাঁ, ডিভোর্স লেটারটা তোর বাসায় পৌঁছে দে।